প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির ওপরে যে 3টা ক্লাস টেস্ট হয়েছে, সেই 3টা ক্লাস টেস্টের বিষয়ে আজকে আলোচনা হবে। আমি অ্যান্সারিং হিন্ট গুলো দিয়ে দিয়েছি, সলিউশন বা সমাধান। সেগুলো দেখার পরে যদি আপনাদের প্রশ্ন থাকে, এবং তারপরেও একটা 6 প্রকারের প্রশ্ন হয় লিখিত পরীক্ষায়, আমি প্রথম দিকের ক্লাসে বলেছিলাম। তো কোন প্রকারের প্রশ্ন কেমন সেটা চিনবো, আজকে একটু আবার রিভিউ করব, সেটা বলে দিব। এবং সেই প্রশ্নের উত্তরগুলো কিভাবে করলে নম্বর ভালো পাওয়া যাবে। একই প্রশ্ন এক প্যাটার্নে না এসে অন্য প্যাটার্নে আসতে পারে। সাধারণ প্রশ্ন প্রবলেমেটিক আকারে আসতে পারে। সাধারণ প্রশ্ন অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন পার্থক্য আকারে আসতে পারে। সাধারণ প্রশ্ন আবার ব্যাখ্যা হিসাবে আসতে পারে। তো কিভাবে এসেছে সেই প্যাটার্নের উত্তরটা সেইভাবে দিতে হবে, যেটা আমি আমার নোটে সাজেস্ট করি। এবং এই যে অ্যান্সারিং হিন্টের মাধ্যমে আমার যে ক্লাস টেস্টে অতিরিক্ত কিছু প্রশ্ন আমি আপনাদেরকে প্র্যাকটিস করাই, সেগুলো কিন্তু এই যে অ্যান্সারিং হিন্ট দিয়ে আমি সমাধান দিয়ে বুঝিয়ে দিই যে এইভাবে উত্তর করলে আপনি ভালো নম্বর পাবেন। 3টা ক্লাস টেস্ট আলোচনা করব। প্রথম ক্লাস টেস্ট আলোচনা শেষে প্রশ্ন করবেন, আবার দ্বিতীয়, তারপর তৃতীয়। যদি ক্লাস টেস্ট 8 আলোচনা শেষ হয়ে যায়, ক্লাস টেস্ট 9-এ যাব, তখন আর ক্লাস টেস্ট 8 নেওয়ার প্রশ্নের উত্তর শুনবো না। মানে এটা ওপেন থাকা অবস্থাতে প্রশ্ন করতে হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল, অধস্তন আদালত বলতে কি বুঝেন? এটা 2 নম্বরের জন্য প্রশ্ন ছিল। হ্যাঁ, নম্বর বন্টন গুলো দেখবেন 2, 4, 4। আর 4 নম্বরের জন্য কি ছিল, যে সিআরপিসির আলোকে বাংলাদেশের অধস্তন আদালত সমূহের শ্রেণীবিন্যাস, তার মানে ক্লাসিফিকেশনের জন্য 4 নম্বর, এবং সেই আদালতগুলোর সাজা প্রদানের ক্ষমতার জন্য 4 নম্বর, এইভাবে 10 নম্বর ভাগ করা ছিল। তো অধস্তন আদালত কি, এইটা হয়তো বা কোনো বইয়ে সেইভাবে আপনারা পাননি, নিজের বুদ্ধিমত্তা দিয়ে এটা লিখে আসতে হবে। এক কথায় যদি আমি বলি যে লোয়ার কোর্ট, ইংরেজিতে আপনারা ব্র্যাকেটে লিখে নিতে পারেন লোয়ার কোর্ট। তাহলে এইটা আপনারা এমনিতে একটা নোট নেন, একটা কাগজের পৃষ্ঠা নেবেন, যে অধস্তন আদালত বলতে লোয়ার কোর্ট ইংরেজিতে বলা হয়, বা নিম্ন আদালত। তো যদি এক কথায় বলি যে মহামান্য হাইকোর্ট বিভাগের অধস্তন জেলা পর্যায়ে অবস্থিত সকল দেওয়ানি ও ফৌজদারি আদালত সমূহকে অধস্তন বা নিম্ন আদালত বা লোয়ার কোর্ট বলে। এটা হচ্ছে 1 নম্বরের জন্য হয়ে গেল। এবং বাকি যেগুলো আমি দিয়েছি এগুলো উদাহরণ। যেমন দেওয়ানি আদালত সমূহ, এখানে আপনি সহকারী জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত ও জেলা জজ আদালত। তাহলে এখানে আমরা সিভিল কোড গুলো দেখতে পাচ্ছি এক পলকে। তারপরে ফৌজদারি অধস্তন আদালত সমূহ হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। তারপরে আপনি মাঝখানে যে যতগুলো ম্যাজিস্ট্রেট আদালত আছে সবগুলোর নাম দেওয়া হয়েছে, মহানগর এলাকায় ম্যাজিস্ট্রেট আদালত সবগুলোর নাম দেওয়া হয়েছে। তারপরে দায়রা আদালতের নাম দেওয়া হয়েছে, এবং মহানগর এলাকায় দায়রা আদালতের নাম দেওয়া হয়েছে। সকল আদালতের নাম মোটামুটি আসছে। তারপরে বলছি এছাড়াও ট্রাইব্যুনাল সমূহ, শিশু আদালত প্রভৃতি আদালত সমূহ অধস্তন বা নিম্ন আদালত হিসেবে বিবেচিত, অর্থাৎ যেগুলো সবগুলোই হাইকোর্ট বিভাগের আন্ডারে আছে। মানে সাবঅর্ডিনেট কোর্ট এখানে বলা যাবে এটাকে। হ্যাঁ, আপনারা এটাকে লোয়ার কোর্ট বা সাব অর্ডিনেট কোর্টও বলতে পারবেন। তাহলে দেখেন নাম কতগুলো আসছে: অধস্তন আদালত, নিম্ন আদালত, বা জেলা পর্যায়ের আদালত, আবার সাবঅর্ডিনেট কোর্ট, লোয়ার কোর্ট, সবগুলোই কিন্তু একই কথা, উত্তর কিন্তু একই হবে। তো আমি একটু উদাহরণগুলো দিয়ে একটু বড় করেছি, যদি সম্ভব হয় লিখবেন, না হলে যতটুকু অন্তত হাইলাইট করলাম, এই মাঝখানে যেগুলো হাইলাইট করলাম না এর মধ্যে 2-1টা কোড সহ আপনারা যুক্ত করে দিলেই হলো। এগুলো সবগুলো কোর্টেরই আপনারা নাম জানেন। যারা আদালতে যান তারা তো আরো ভালো করে জানেন এবং চিনেন। 2-3 মাস আদালতে গেলেই নিজ নিজ জেলার যে আদালত কোথায় আছে, কি নাম, সেগুলো নিজ নিজ নখদর্পণে চলে আসে। আর প্র্যাকটিক্যালি কোর্টে না গেলে কিন্তু আদালত কোনটা কোথায় আছে, কোন বিল্ডিং এ, এগুলো খুবই কিন্তু হেজিটেশন ফিল হয়। অনেকে যারা কোর্টে নিয়মিত যান না তারা কিন্তু হঠাৎ যদি বলা হয় এই আদালতে যান, একটা মামলা ডেট নিয়ে আসেন, বা একটা নথি দেখে আসেন, বা একটা হাজিরা দিয়ে আসেন, পারবে না কিন্তু। জুনিয়রদের জন্য এটা এক বড় ধরনের একটা কি বিড়ম্বনা সৃষ্টি হয় নতুন যখন আমরা আদালতে যাই তখন।
তো আশা করি যে নিম্ন আদালত কি জিনিস বোঝাতে পেরেছি। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বরের। আচ্ছা, এখানে এই যে 4, 4, 8 নম্বরের যে প্রশ্নের উত্তর, এটা আমার নোটে আছেই। শ্রেণীবিন্যাস এবং সাজা প্রদানের ক্ষমতা, 4, 4, 8 নম্বর প্রশ্ন হুবহু নোটে আছে। এটা জাস্ট পৃষ্ঠা নম্বর উল্লেখ করে দিয়ে দেওয়া হয়নি, আপনারা এটার উত্তর করতে পারবেন নোট থেকে কমন। তাই এটার আমি আলাদাভাবে দিই নাই। তারপরে দেখেন, পরের প্রশ্ন, চুরিকালে মৃত্যুর ভয় দেখানোর পূর্ব প্রস্তুতি সহ চুরির অভিযোগ অভিযুক্ত। তার মানে এইটা আপনার পেনাল কোডের 382 ধারার অপরাধ। আমরা জানি চুরির সংজ্ঞা আছে 379-তে, সরি 378-এ, 78। 379 হচ্ছে বাইরে চুরি, মানে উন্মুক্ত স্থানে চুরি। 380 গৃহে চুরি, মানে আবদ্ধ স্থানে চুরি, গৃহে, দোকান, তারপরে তাঁবু বা কোনো বাসের মধ্যে আবদ্ধ স্থানে চুরি, ট্রেনের মধ্যে চুরি, তারপরে জাহাজে, উড়োজাহাজ বা পানি জাহাজ বা ফেরি, এগুলোতে চুরি হচ্ছে 380। তারপর 381 হচ্ছে যদি কোনো কর্মচারী কর্তৃক চুরি করা হয়, এবং 382 হচ্ছে এই যে মৃত্যুর ভয় দেখানোর পূর্ব প্রস্তুতি সহ, মানে সাথে হয়তো বা আগ্নেয়াস্ত্র নিয়ে গেছে। মানে চুরিটা যদি করে গোপনে বের হয়ে না আসতে পারি, তাহলে প্রয়োজনে দস্যুতা ঘটাবো, এই ধরনের একটা প্রি প্ল্যান। তার মানে এমন একটা পর্যায়ে আছে যে এটা চুরি থেকে দস্যুতায় রূপান্তরিত হতে পারে ইনস্ট্যান্টলি। যদি অস্ত্রটা বের করে ভয় দেখায়, তাহলে সেটা কিন্তু আর চুরি থাকবে না, সেটা কিন্তু দস্যুতা হয়ে যাবে। আবারও বলছি, যদি অস্ত্র বের করে ফেলে, ভয় দেখিয়ে ফেলে, ভয় দেখালে সেটা আর চুরি থাকবে না, সেটা দস্যুতা হয়ে যাবে। আমরা জানি যে দস্যুতার সংজ্ঞা যখন দেখবো, যে চুরির মধ্যে কিন্তু দস্যুতা থাকে, আবার বলপূর্বক গ্রহণের মধ্যে কিন্তু দস্যুতা থাকে। অর্থাৎ চুরি যখন বলপূর্বক, চুরি দস্যুতায় পরিণত হয়, বলপূর্বক আদায়ও বা গ্রহণও বা এক্সটর্শন দস্যুতা বা রবারিতে পরিণত হয়। দুইটা পয়েন্ট আছে রবারির বা দস্যুতার। তো চুরি করতে গেছে, সাথে অস্ত্র নিয়ে গেছে, যদি আমাকে ধরে ফেলে তাহলে অস্ত্র দিয়ে আঘাত করব। এটা 382-তে যাবে, প্রয়োজনে সংশ্লিষ্ট ধারাটা দেখে নেবেন। তাহলে এটার উত্তর আমরা কি করব, যেহেতু এটি একটি প্রবলেমেটিক প্রশ্ন, আর প্রবলেমেটিক প্রশ্ন আমরা পদ্ধতি বলেছি যে ঘটনা, তারপরে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন এবং সিদ্ধান্ত, এইভাবেও লেখা যাবে। যদি কম সময় থাকে এইভাবেও লিখতে পারবেন, যেহেতু আমি অ্যান্সারিং হিন্ট দিচ্ছি, মূল জায়গাটা আমি এখানে শুধু দিয়ে দিচ্ছি। চুরিকালে মৃত্যুর ভয় দেখানোর পূর্ব প্রস্তুতি সহ চুরির অভিযোগে অভিযুক্ত, অর্থাৎ, তাহলে এই লাইনটুকু আমরা প্রশ্নের মধ্যে পাচ্ছি, অর্থাৎ দিয়ে দ্য পেনাল কোড এর 382 ধারার শাস্তিযোগ্য অপরাধ অভিযুক্ত, মানে কত ধারার সে অপরাধ করেছে এটা না জানলে কোন আদালতে বিচার্য সেটা তো আর জানতে পারবো না। তাই এখানে আপনাকে কোন আইনের কোন ধারায় অপরাধ করেছে সেইটা আপনাকে আগে উল্লেখ করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। কয়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলেই তো সাজা দিতে হবে। অপরাধ অপরাধ যদি প্রমাণিত না হয়, তাহলে তার সাজা দেওয়া যায় না। তাই এই লাইনটা দিয়েছি, এটা দেওয়াটা খুব একটা জরুরি না, দিলে একটু মানে মোর স্মার্ট হয়। তাহলে কয়ের বা তার সর্বোচ্চ 10 বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড হবে। এটা কত ধারায় আছে? পেনাল কোডের 382 ধারায় আছে। এটা বলে দিলাম যে এটা সাজা কত। এবার আমরা দেখবো সিআরপিসির, আমরা যেহেতু সিআরপিসির উত্তর করছি, সিআরপিসি তো এখানে বিষয় থাকবেই। সিআরপিসি দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুসারে সাধারণত 382 ধারার অনুসারে আপনারা কলামে যাবেন, দ্বিতীয় তফসিলে সিআরপিসির বইয়ের, দেখবেন যে ক এর অপরাধ দায়রা আদালত কর্তৃক বিচার্য। তার মানে 8 নম্বর কলামে লেখা আছে দায়রা আদালত। তার মানে সাধারণত এটা দায়রা আদালতে বিচার্য। কিন্তু এটা আবার আরেকটা টুইস্ট আছে কি, আবার অত্র কার্যবিধির 29 সি ধারায়, 29 সি বলতে 29 গ ধারার বিধান মতে অতিরিক্ত ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানে এমএম আদালত ও প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, এই আদালতও এর উক্ত অপরাধের বিচার করতে পারবে। তাহলে এখানে আমরা একটা ধারা এবং আমরা তফসিল অনুসারে কে কে বিচার করতে পারে, আমরা 3টা আদালতের নাম পাচ্ছি। একটা দায়রা আদালত, দায়রা আদালত বলতে এটা দায়রা আদালত নিজে অথবা অতিরিক্ত দায়রা আদালতকে দিতে পারে, কিন্তু এটা কিন্তু যুগ্ম দায়রা আদালত হবে না। দায়রা আদালত বলতে দায়রা আদালত নিজে অথবা অতিরিক্ত দায়রা আদালতকে বোঝায়। তো অতিরিক্তটা আলাদাভাবে বলার দরকার নাই, কারণ এখানে তফসিলে শুধু দায়রা আদালত উল্লেখ আছে। আশা করি এই প্রশ্নের উত্তরটুকু বুঝতে পেরেছেন। অনেকেই এই প্রশ্নের উত্তর করেছেন, অনেকে 3 পেয়েছেন, অনেকে 4 পেয়েছেন, 5 মেবি কেউ পাননি। কারণ এই যে
তিনটা আপনাকে সেকশন উল্লেখ করতেই হবে। একটা 382 পেনাল কোড, তারপরে একটা সেকশন হচ্ছে সিআরপিসির 29C, এবং এই যে তফসিলের 8ম কলামে এটাতে দায়রা আদালত, এই আদালতের নামগুলো স্পষ্টভাবে বলতে হবে। এই যে যতটুকু আমি লিখেছি এইভাবে সবকিছু যদি উল্লেখ করতে পারেন, আবার 10 বছরের সাজা হবে এটা বলতে হবে। 10 বছরের সাজা হলেই কিন্তু 29C অনুসারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বিচার করতে পারবেন। এটা আমরা 29C-তে পাই। 10 বছর কথাটা উল্লেখ আছে, তাই 10 বছরের সাথে এখানে লিঙ্ক করা আছে। প্রশ্নটা কিন্তু বলতে গেলে একটু জটিলই। এইটা একটু দূরদর্শী চিন্তা ভাবনা না করলে এটার উত্তর করা যাবে না। তো এইভাবে আপনাদের প্রশ্ন করার অর্থটা কি? আপনাদেরকে পেঁচিয়ে প্রশ্ন করে আপনাদেরকে ট্রেন করা হচ্ছে যেন এইভাবে বার কাউন্সিলের পরীক্ষায় প্রশ্ন আসলেও আপনারা আমার এখানে প্র্যাকটিস করে করে যেহেতু অভ্যস্ত হয়ে যাচ্ছেন, আপনার দক্ষতা তৈরি হচ্ছে, একটু ডিপ্লোম্যাটিক ভাবে চিন্তা ভাবনা করতে পারছেন, ক্রিটিক্যাল চিন্তা ভাবনা ডেভেলপ করছে আপনার মাথার মধ্যে, তাহলে বার কাউন্সিলের পরীক্ষায় আপনি একটা কনফিডেন্ট থাকবে যে প্রশ্ন যেমনই আসুক না কেন 2 কলম অন্তত লিখে আসতে পারবো পাশ করার মতন। এই কনফিডেন্ট আসতে হবে। আচ্ছা, তাহলে 1 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নের উপরে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা চিন্তা ভাবনা করেন। থাকলে এখনই প্রশ্ন করতে পারেন, আবার রিপিট করি। না থাকলে আমি প্রসিড করি পরের প্রশ্নে। এখানে দেখেন, নারাজি পিটিশন ইজ এ ফ্রেশ কমপ্লেন্ট আন্ডার সেকশন 20 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1998। উদ্ধৃতি বলতে এখানে একটা কোটেশন দেওয়া আছে, মানে উক্তি, এটাকে উদ্ধৃতি বলা হচ্ছে। উদ্ধৃতিটির যথার্থতা নিরূপণ করুন, মানে এটা কি সত্য কথা লেখা আছে না ভুল কথা লেখা আছে, মানে এটা কি আইনসঙ্গত কিনা বা বৈধ কিনা। যথার্থতা নিরূপণ করুন বলতে এখানে আইন সিদ্ধ কিনা বা আহ, বৈধ কিনা, এই কথাটা সঠিক কিনা এটা যাচাই করতে বলা হচ্ছে। এর সাথে আরেকটা প্রশ্ন যুক্ত করে দেওয়া আছে, পুলিশি মামলা ও নালিশি মামলার মধ্যে পার্থক্য নিরূপণ করুন। তাহলে এখানে দেখেন, একটা ক আছে, একটা 5 নম্বরের জন্য, আরেকটা হচ্ছে 5 নম্বরের জন্য, টোটাল 10 নম্বরের জন্য আছে, একের মধ্যে 2 আছে। তো এইখানে যথার্থতা নিরূপণ করুন, এই প্রশ্নটা যখন করা হয়েছে এটা কিন্তু একটা ব্যাখ্যামূলক প্রশ্ন। যথার্থতা নিরূপণ করতে হলে আপনাকে তো ব্যাখ্যা করতে হবে। তো আমি আপনাদেরকে শিখিয়েছি ব্যাখ্যামূলক প্রশ্ন কিভাবে করতে হয়। তো কোনো যদি কটেশন বা এই যে ইনভার্টেড কমার মধ্যে কোনো বক্তব্য দিয়ে সেটা ব্যাখ্যা করতে বলুক বা যথার্থতা নিরূপণ করতে বলুক বা আলোচনা করতে বলুক, যে কিছুই যা কিছু করতে বলুক না কেন, যদি কোটেশন বাংলা বা ইংলিশ দিয়ে আসে তাহলে আপনাকে এই স্টাইলে, যে স্টাইলে প্রশ্নের উত্তর করা আছে এই স্টাইলে করলে আপনি ভালো নম্বর পাবেন। কিভাবে? প্রথমে আপনি ইংলিশ বাক্যটা তুলে দিলেন, তারপরে একটা অর্থাৎ দিয়ে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1998, মানে আইনের বাংলা, আমি আইনের মানে ইংলিশটার বাংলা না করে ইংলিশটাই রাখছি, এর 200 ধারার অধীন নারাজি দরখাস্ত একটি নতুন অভিযোগ। তার মানে এই বক্তব্যটার বাংলা বলে দিলাম, অর্থ বলে দিলাম, নিম্নে পদ্ধতিটির যথার্থতা নিরূপণ করা হলো। এবার আপনি শুরু করেন। এবার নারাজি সম্পর্কে যেহেতু আছে, আমার নোটে এটা বলা আছে নারাজি কি। নারাজি সম্পর্কে আমার নোটে যে বক্তব্যগুলো আছে, জাস্ট নারাজি সংজ্ঞাটা এখানে আপনি দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনার এখানে চলে গেলেন যে শাহজাহান আলী বনাম বেলায়েত হোসেন, 47 DLR 1995 479। তো এটা কেস ল লেখার নিয়মটা আমি আবার বলে দিচ্ছি, যে আপনি প্রয়োজনে হয় এতটুকু লিখবেন নয়তো এতটুকু লিখবেন। অর্থাৎ আপনি যদি পারেন উভয়টুকু লিখতে পারেন, অথবা এই মুহূর্তে চিহ্নিত যে গ্রিন হাইলাইটেড অথবা রেড হাইলাইটেড যে কোনো একটা অংশ লিখলে কেস রেফারেন্স লেখা হয়ে যাবে। তাহলে এই মামলায় বলা হয়েছে নারাজি পিটিশন 200 ধারার অধীন একটি নতুন অভিযোগ এবং এমন পিটিশন গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট 190(1) এর ক ধারায় উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে, অভিযুক্ত বলতে আসামি, আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে বা পুলিশ কর্তৃক অধিকতর তদন্ত করার নির্দেশ দিতে পারে। এমন আরজি পিটিশনকে ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্ত হিসাবে বিবেচনা করে কি কি করতে পারবেন? দরখাস্তকারী জবানবন্দি গ্রহণপূর্বক আমলে গ্রহণ করতে পারবেন বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারবেন কিংবা অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারবেন। এই যে এতটুকু, নারাজির যে সংজ্ঞামূলক যে 4টি, নারাজি কাকে বলে,
ডেফিনেশন মূলক যে 4টি বাক্য আছে, 4টি লাইন আছে, এখানে এই যে কেস ল রিলেটেড যে লাইনগুলো আছে এগুলো আমার নোটে আছে, কিন্তু কিন্তু হুবহু এইভাবে যেভাবে নোটে প্রশ্ন আছে, প্রশ্ন কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। উত্তর একই, কিন্তু প্রশ্ন চেঞ্জ। আপনাকে বুঝতে হবে, প্রশ্নটাকে চেঞ্জ করে নিতে হবে উত্তর। কিন্তু এখানে দেখেন এই প্রশ্নের শুরুতে শুরুতে আপনাকে এখানে দুই দুইটি বাক্য আলাদাভাবে লিখতে হচ্ছে। আগে ইংলিশ বাক্যটা দিতে হচ্ছে, অর্থাৎ বলে তার বাংলা লিখতে হচ্ছে এবং নিম্ন আলোচনা করা হলো, এভাবে আপনাকে শুরু করতে হচ্ছে। মানে স্টার্টিং সেন্টেন্স বা সূচনাটা আপনাকে এভাবে করতে হচ্ছে। তার মানে প্রশ্নের সাথে উত্তরটাকে আপনাকে ম্যাচিং করতে হবে। যেমন যেভাবে প্রশ্ন চাওয়া হয়েছে সেইভাবে আপনাকে উত্তরটা দিতে হবে। আমার নোটে যেভাবে আছে হুবহু আপনি ততটুকু উত্তর দিয়ে দিলেন, কিন্তু ম্যাচিং করে দিলেন না। তাহলে এখানে সেট হলো না বিষয়টাকে। অনেকটা আবার যদি বলি যে দেখবেন যে কিছু কিছু প্রোডাক্ট আছে, যদি খেলনার কথাই বলি, যে একটা খেলনা যদি বাংলাদেশি মেড ইন বাংলাদেশ এরকম একটা খেলনা যদি আমরা দেখি, তো সেটার হয়তো ভালোভাবে পলিশ করা নেই, সেটা ফিনিশিংটা খুব একটা ভালো না। কিন্তু যদি আবার একটু উন্নত দেশের একটা যদি খেলনা দেখি, যেমন 30 টাকা দামের একটা ছোট যদি কারের কথা বলি, বাচ্চাদের খেলনা, বাংলাদেশে পাওয়া যাচ্ছে মেড ইন বাংলাদেশ 30 টাকা দাম, কিন্তু একই খেলনা যদি মেড ইন মালয়েশিয়া বা মেড ইন চায়নাও যদি হয়, হট হুইলস কোম্পানির যদি ছোট ছোট যে কারগুলো বাংলাদেশে পাওয়া যায়, 200-250 টাকা এরকম দাম। কারণ সেইটার বিল্ড কোয়ালিটি এবং ফিনিশিং দেখতে সবকিছু মিলেই অনেক সুন্দর। তো আমি এই উদাহরণটা কেন দিলাম, আপনার লেখার কোয়ালিটিটা এরকম হতে হবে, আপনাকে ফিনিশিংটা এরকম করতে হবে। শুরুটায় করলেন, প্রশ্নে যেভাবে চেয়েছে সেইভাবে উত্তরটা দিয়ে দিলেন আপনার তথ্য থেকে, আমার নোট বা বই থেকে। আবার শেষে আপনাকে ফিনিশিংটা করতে হবে, ফাইনাল টাচ দিতে হবে একটা উপসংহার দিয়ে। কি উপসংহার? উপরোক্ত আলোচনা হতে এটি প্রতীয়মান হয় যে, তারপরে এই যে বাক্যটা দিয়ে দিলেন, আবার অর্থাৎ দিয়ে সেটা দিয়ে দিলেন। জাস্ট যেভাবে সূচনা করেছিলেন সেইভাবে আপনি শেষ করলেন। সূচনাতে যে বাক্য দিয়েছিলেন শেষেও কিন্তু সেই একই বাক্য দিলেন। এটা দেওয়াটা জরুরি, শুরুতে এবং শেষে। তাহলে আপনার এটা, মানে আপনি বললেন এটা আমি আলোচনা করছি এবং শেষে আপনি মিলিয়ে দিলেন হ্যাঁ এটা আলোচনা করলাম এবং এটা আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম যথার্থতা। আশা করি ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর কিভাবে করতে হয়, একটা ইংরেজি বাক্য দিলে বাংলা অর্থ সহ আপনাকে উত্তর করতে হবে। আর যদি বাংলা বাক্য দেয়, তাহলে বাংলা বাক্যটা কোটেশন আকারে প্রথমেই লিখে নিম্নে আলোচনা করা হলো, এত ধারার ভিত্তিতে বা কোনো আইন আছে সেই আইনের ভিত্তিতে আপনাকে বলে আলোচনায় চলে যেতে হবে। তার মানে এখানে আপনার সূচনা এবং উপসংহারটা আলাদাভাবে সৃজনশীলতায় তৈরি করতে হবে। মাঝখানে তথ্য তো আপনি নোট বা বই বা আইনের মধ্যে পেয়ে যাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে। এবার একটা প্রপার আমি প্রবলেমেটিক প্রশ্ন দিয়েছি। এতইং তারিখ ক, খ এবং গ এর বিরুদ্ধে ঘ পেনাল কোডের 323, 326, 307 এবং 34 ধারা একটি এজাহার দায়ের করে। তার মানে এজাহার দায়ের মানে থানায় একটা মামলা করেছে, জিআর মামলা। তারপরে মোটামুটি 10 দিন পরে একই ঘটনাকে কেন্দ্র করে একই আসামিদের বিরুদ্ধে একই বাদী অভিযোগ দায়ের করছে। অভিযোগ বলতে আমরা কি, নালিশি মামলা, যেটা সিআর মামলা বলা হয়, আদালতে করা হয়। তার মানে একই ঘটনা কেন্দ্র করে একই ব্যক্তি ওই 3 জন আসামির বিরুদ্ধে, একই আসামির বিরুদ্ধে একই ঘটনাকে কেন্দ্র করে ভিন্ন 2টা তারিখে কি করছে, একবার থানায় মামলা করছে, 10 দিন পরে আবার এসে আদালতে মামলা করছে। তাহলে আমরা এটা বিষয়ে কিন্তু জানি, কিন্তু এইভাবে জানি না। প্রবলেমেটিক প্রশ্ন এইভাবে আপনি দেখেননি কোথাও, কারণ ইতিপূর্বে এরকম প্রশ্ন কোথাও আসেনি, জুডিশিয়ারিতেও আসেনি, বার কাউন্সিলের পরীক্ষাও আসেনি, ইভেন কোনো বাংলাদেশের কোনো বইও মেবি নাই, আমার নোটেও নাই এটা। এই পরীক্ষা যেদিন আপনাদের, ঠিক সেই দিনই কিন্তু এটার যেদিন পরীক্ষার নিয়েছি তার সেই দিন অথবা তার একদিন আগে প্রশ্নটা রেডি করা। তার মানে একেবারে একটা ফ্রেশ নতুন প্রশ্ন। তো এই প্রশ্নটার উত্তর কিন্তু আপনার জানা আছে, কিন্তু প্রবলেমেটিক আকারে প্রশ্নটা আপনার আনকমন, কিন্তু উত্তরটা আপনার কমন। ব্যাপারটা এরকম। কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমলি আদালত কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তাহলে এখানে আমরা একটা আইন দেখেছি, এখানে আমরা ঘটনা বলবো, ঘটনা বলে যা যা আছে হুবহু তুলে দেব প্রশ্ন থেকে। বিচার্য বিষয় হচ্ছে উপরোক্ত ঘটনার ক্ষেত্রে আমলি আদালতের কি কি পদক্ষেপ, আমলি আদালত কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন, এটা লিখে দিলাম।
এবার প্রাসঙ্গিক আইনে সেই আইনটা আমাদের জানা আছে, ফৌজদারি কার্যবিধি, বা ইংলিশে আপনি লিখবেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1998 এর 205 ধারার বিধান মতে একই অপরাধের বিষয়ে থানায় দায়েরকৃত মামলায় পুলিশি তদন্ত চলমান থাকা অবস্থায় আদালতে অপেক্ষা মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন। এই লাইনটা আপনার মেবি মনে পড়ছে, প্রশ্ন এরকম ছিল আমার নোটে, যে একই অপরাধ বিষয়ে থানায় দায়েরকৃত মামলায় পুলিশি তদন্ত চলমান থাকা অবস্থায় যদি অপর একটি নালিশি মামলা করা হয় তাহলে ম্যাজিস্ট্রেট কি পদ্ধতি অনুসরণ করবেন। এটা ছিল কিন্তু অ্যাকচুয়াল প্রশ্ন, এটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন। হ্যাঁ, তো এইটাকে আমি প্রবলেমেটিক কোশ্চেনে কনভার্ট করে দিয়েছি। এইভাবে প্রশ্ন আসবে আপনাকে, আপনি ধরতে পারছেন কিনা যে এটা কোন ধারা থেকে উত্তর করতে হবে। এটা উত্তর আমার নোটেই ছিল, এই ধারার উত্তরটা জাস্ট এবার আমি প্রাসঙ্গিক আইনের মধ্যে আমার নোট থেকেই হুবহু আমি এখানে তুলে দিয়েছি। তা নিম্নে আলোচনা করা হলো বলে এখানে যা যা আছে সেটা দিয়ে দিল। কি করতে পারে? নালিশি মামলার অনুসন্ধান বা বিচার কার্যক্রম স্থগিত রেখে, মানে যে আদালতে পরে যে মামলাটা করা হলো সেটা স্থগিত রেখে আগে যে জিআর মামলা করা হয়েছে থানায়, সে থানায় দায়েরকৃত মামলা তদন্তকারী কর্মকর্তার রিপোর্ট তলব করবে, অথবা অত্র কার্যবিধির 173 ধারার বিধান মতে তদন্তকারী কর্মকর্তা রিপোর্টের ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা আমলে গ্রহণ করলেও উভয় মামলার অনুসন্ধান বা বিচার কার্যক্রম একই সাথে করতে পারবেন। একজন মেসেজ দিলেন, এখন কি বুঝাতে চাইলেন আমি বুঝতে পারলাম না মেসেজে। আচ্ছা, আব্দুল মাজিদ ভাই আপনি লাইনে আসবেন। আব্দুল মাজিদ ভাই লাইনে আসবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন কি বলতে স্যার চাচ্ছেন ভালো আছেন মেসেজে। স্যার? হ্যাঁ, ভালো আছে। স্যার আমি স্যার এই প্রশ্নের এই পরীক্ষাটাতে এই 2-এর খ নাম্বার প্রশ্নে জিরো হ্যাঁ, হ্যাঁ, পেয়েছিলাম। তা আজকে হ্যাঁ, যখন আবার আপনার আনসার হিনটা দেখলাম, হ্যাঁ, হ্যাঁ, আমার যে খাতা নোটে পরীক্ষা দিয়েছিলাম তাতে ধারা হুম, এবং এই ইগুলা ঠিক আছে। তা আমি হুম, সময়ের অভাবে এই ব্যাখ্যামূলক প্রশ্নটাকেও বর্ণনামূলক আকারে লিখে দিয়েছিলাম, হুম, কিন্তু আমি জিরো পেয়েছি। এইটাই স্যার জানার জন্য যে হুম। ধারা আর ওটাই ই তো বলতে চাচ্ছিলেন। লিখেছিলাম, তাহলে জিরো কেন পেয়েছে, এটাই বিশ্লেষণের জন্য। আচ্ছা, ঠিক আছে, জি আপনি স্যার। লাইনে থাকেন, যদি স্যার, আপনার নয়েজ না হয় স্যার লাইনে থাকতে পারেন। আচ্ছা, জি আচ্ছা, স্যার, তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি শেষ করি। জি তাহলে কি করতে পারে? উভয় মামলা অনুসন্ধান বা বিচার কার্যক্রম একই সাথে করতে পারবেন। আবার তদন্তকারী কর্মকর্তা রিপোর্টের ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা আমলে গ্রহণ না করলে স্থগিতকৃত নালিশি মামলাটির অনুসন্ধান বা বিচার কার্যে অগ্রসর হবেন। ঠিক আছে? আব্দুল মাজিদ ভাই লাইনে আছেন? হ্যাঁ, আব্দুল মাজিদ ভাই আপনি লাইনে এসে থাকেন। বাচ্চা আছে তো সিদ্ধান্ত, স্যার। থাক, একটু শব্দ হলো সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা, সিদ্ধান্ত ঠিক আছে দেখেন। স্যার। এখানে আপনার প্রশ্নের উত্তর আছে। ঘটনা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক আইনের পর্যালোচনা করে বলা যায় যে আমলি আদালত 26/9/2024 তারিখে দায়েরকৃত নালিশি মামলার অনুসন্ধান বা বিচার কার্যক্রম স্থগিত রেখে, তার মানে এখানে এই যে তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্টকে আমি সংক্ষিপ্তভাবে কিন্তু সিদ্ধান্তের মধ্যে ইনপুট করেছি। তাহলে জি স্যার। বিচার কার্যক্রম স্থগিত রেখে পরের তারিখের যে, তার মানে পরের মামলা 26 তারিখের মামলাটা স্থগিত করে দিল, এবং আগের মামলা 15/9/2024 তারিখে দায়েরকৃত পুলিশি মামলা তদন্তকারী কর্মকর্তা রিপোর্ট তলব করবেন, অথবা এবার 2 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা বলছি, উভয় মামলার অনুসন্ধান বা বিচার কার্যক্রম একই সাথে করতে পারেন। 2 নম্বর পয়েন্টে আছে যেটা। আর জি, 3 নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে যে অথবা শুধুমাত্র নালিশি মামলাটির আমলে নেওয়ার পর অনুসন্ধান বা অগ্রসর হবে। বিচার কার্যে অগ্রসর হবেন, তো এটা লেখা আছে আপনার যে মানে যেহেতু এটা অনেকদিন আগের বিষয়, আমার যতটুকু মনে হচ্ছে নম্বর না দেওয়ার একটা কারণ হতে পারে যে এখানে যে
প্রবলেমেটিক প্রশ্নে দুইটা তারিখ আছে, ক খ গ আছে, ঘ, চারজন ব্যক্তির নাম আছে, ঠিক আছে, তারপরে জি স্যার। একটা পেনাল কোডের চারটা ধারা আছে। তো মেবি আপনার উত্তরের মধ্যে যে এই যে প্রশ্নের মধ্যে যে তথ্যগুলো আছে, এই দুইটা সেই তারিখ, তত্ত্বগুলো ছিল না। জি স্যার। হ্যাঁ দুইটা তারিখ, তার মানে আপনার মাথা কাটা উত্তর হয়েছে। বডি আছে জি স্যার। আপনার, মানে আইন এটা আপনার ম্যাচ করার নেই, আমি বললাম না। জি। ম- মনে মনে আর সে করেন যে মনে করেন যে ওই আপনার সন্তান যদি আপনার জুতো পায়ে দেয়, তাহলে ঢিলা ঢালা হবে না? ফিট করবে কি? জি স্যার। না স্যার। আপনার আপনার শিশু সন্তান যদি আপনার জুতার মধ্যে পা ঢুকিয়ে দেয়, মজা করে বেড়ায়, আমার সন্তান মাঝে মধ্যে এরকম করে, তো এটা জি নলেজ স্যার। আসলো তো। তো পায়ের সাথে তো ফিট করবে না। ওটাও জুতা, আপনার সন্তান যেটা পড়বে সেটাও জুতা, কিন্তু যেটা সন্তান পড়বে শিশুর পায়ের মাপের হবে, সেটা কিন্তু ফিট করবে, সে হাঁটতে পারবে প্রপারলি। কিন্তু আপনার জুতো পরে সে প্রপারলি হাঁটতে পারবে না। তো ব্যাপারটা এরকম, আপনার প্রশ্নের সাথে উত্তরের মিল নাই, কিন্তু হ্যাঁ আপনি ধারাটারে সব ঠিক লিখেছেন। জি প্রবলেমেটিক স্যার। প্রশ্ন আপনার অন্তত তারিখ টারিখ ঠিক রাখতে হবে। যেমন সবই ঠিক আছে, সিদ্ধান্তে এসে দেখেন আমি দুইটা তারিখ উল্লেখ করে দিয়েছি, দিয়ে প্রশ্নের সাথে ম্যাচ করিয়েছি আমি। বুঝতে জি পেরেছেন? স্যার। বুঝতে তার পেরেছি মানে স্যার। এই 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 প্রশ্নেরই যে উত্তর এইটা, প্রশ্ন নম্বর না দেখলেও উত্তর দেখে বোঝা যাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? বুঝতে পারছি স্যার। জি। আচ্ছা, এখন সবার জন্য আমার এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি, যে এই যে গুরুত্বপূর্ণ কল ছিল, বারবার ফোন আসছিল, কেটে দিচ্ছিলাম, তারপরও ফোন দিচ্ছিলেন, তার মানে বুঝলাম খুবই গুরুত্বপূর্ণ। তো সমাধান দিয়ে দিলাম, একটা সিচুয়েশন তৈরি হয়েছে এক মক্কেলের, খুবই ইন্টারেস্টিং, তো সেটা সমাধান দিয়ে দিলাম। আইনজীবী আর ডাক্তারদেরকে কিন্তু সারা বছর 24 ঘন্টা 7 দিনে সেবা দিতে হয়। আচ্ছা, এরপরে ক্লাস টেস্ট 9, যেটা আমি 4 তারিখে নিয়েছিলাম এই মাসেরই। এটা টপিক ছিল 3, 4, 5 সিআরপিসির। আচ্ছা, এটা থেকে প্রশ্ন যেটা ছিল প্রথমে আমি দিয়ে দিছি, ফর এভরি ডিস্টিংক্ট অফেন্স অফ হুইচ এনি পার্সন ইজ অ্যাকিউজড দেয়ার শ্যাল বি এ সেপারেট চার্জ। এইটা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তো আমি ঠিক এই ধরনের প্রশ্ন আমরা একটু আগে দেখলাম। তাহলে এইটা আপনাকে পুরোটা তুলে দিতে হবে, ইংলিশটা কোটেশন দিতে হবে, কিন্তু শুধু এটা দিলে হবে না। এই দেখেন, শুরুতে দুইটা কমা উল্টো করে, শেষে আবার দুইটা কমা সিধা করে, এটাকে কোটেশন মার্ক। এই কোটেশন মার্কের মধ্যে আপনাকে ইনভার্টেড কমার মধ্যে কিন্তু দিতে হবে। মানে যেভাবে প্রশ্ন প্রশ্ন যদি কোটেশন মার্ক থাকে কোনো সেন্টেন্সের আগে পরে, আপনাকে অবশ্যই এই চিহ্নগুলো দিতে হবে। তারপর অর্থাৎ কোনো অভিযুক্ত ব্যক্তির প্রত্যেকটি সুস্পষ্ট অপরাধের জন্য একটি পৃথক অভিযোগ গঠিত হবে, এটার অর্থ হচ্ছে এটা। তাহলে এটা আমরা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1998, 18 and 98 এর 233 ধারার বিধানের আলোকে আলোচ্য উদ্ধৃতিটি নিম্নে ব্যাখ্যা করা হলো। তাহলে আমি এই যে দুইটা সেন্টেন্সে কি করলাম, ওই উদ্ধৃতি লিখলাম, তার বাংলা অর্থ উল্লেখ করলাম, এবং এইটা আসলে কোন ধারা থেকে প্রশ্ন করা হয়েছে, এবং এই বিষয়টাকে ব্যাখ্যা করতে হলে কোন ধারার বিধানের সাহায্য নিতে হবে, সেটাও কিন্তু আমি বলে দিলাম। বলে দিয়ে নিম্নে ব্যাখ্যা করা হলো, এইভাবে আমি সূচনা করলাম, ইন্ট্রোডাকশন হয়ে গেল। এরপরে আমি চলে যাই মূল আলোচনায়। তাহলে এবার আমার নোটে কিন্তু এটা আছেই, 233 সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ। এখানে বলা হচ্ছে অত্র কার্যবিধির বলতে ফৌজদারি কার্যবিধিকে বোঝানো হচ্ছে। একটু আগে যেহেতু আইনের নাম নিলাম, মানে ওই কার্যবিধি তো হবে, দেওয়ানি কার্যবিধি তো আর হবে না। 234, 235, 236 ও 239 ধারা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে প্রতিটি সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন করে পৃথক বিচার করা যাবে। উদাহরণ আছে, উদাহরণস্বরূপ বলা যায়, কয়েকটি চুরি ও অন্য একটি ক্ষেত্রে গুরুতর আঘাতের অপরাধে অভিযুক্ত একই, এই ক্ষেত্রে কয়ের বিরুদ্ধে ভিন্ন দুইটি সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক দুইটি অভিযোগ গঠন করে পৃথকভাবে বিচার করা যাবে। তাহলে এখানে অপরাধ কিন্তু দুইটা করেছে, পেনাল করে দুইটার জন্য দুইটা ডেডিকেটেড ডেফিনেশনের ধারা আছে, বিচারের জন্য আলাদা আলাদা সেকশন আছে, সাজার সেকশন। তো সেই যে সাজা বা পানিশমেন্টের যে সেকশন গুলো আছে, সেগুলো আলাদা। চুরির জন্য একটা আছে, গুরুতর আঘাতের জন্য আর একটা সেকশন আছে। তাই এটা অবশ্যই কি, মামলা একটা হলো, চার্জ কিন্তু ভিন্ন ভিন্ন সেকশনে ভিন্ন ভিন্ন দুইটা চার্জই করতে হবে। তো এরপরে আমরা
এই আইনে 233 ধারার বিধান পর্যালোচনা করে বলা যায় যে এই যে ইংলিশ সেন্টেন্সটা আবার তুলে দিব, এর বাংলা দিয়ে দিব, তাহলে শেষ হয়ে গেল। এই যে শুরু যেভাবে করেছিলাম শেষও ফিনিশিং সেভাবে করলাম, এবং মাঝখানে আমার মূল আইনটা ঢুকিয়ে দিলাম। তাহলে এটা 5 নম্বরের জন্য একটা পারফেক্ট উত্তর হয়ে গেল। এভাবে আপনারা উত্তর করবেন, ম্যাচিং করে দিবেন। যদি এই যে উপসংহারটা দিতে নাও পারেন সময়ের অভাবে, অন্তত ইন্ট্রোডাকশনটা অন্তত দিতে হবে আপনাকে। একটি মামলায় একমাত্র আসামি ক দোকান হতে স্বর্ণের গহনা চুরির অভিযোগ অভিযুক্ত। তার মানে একটা মামলা হলো, মামলায় শুধুমাত্র একমাত্র আসামি, একজন আসামি ক কে অভিযুক্ত করা হলো দোকান থেকে গহনা চুরি, মানে 380 ধারায় অপরাধ করেছে। তদন্তকালে উক্ত চুরিকৃত গহনা ক্ষয়ের নিকট হতে উদ্ধার করা হলো। কারোর নিকট থেকে যদি কোনো কিছু চুরিকৃত মাল উদ্ধার করা হয় সেটা 411 ধারায় যায়। আরো জানা যায় যে দীর্ঘদিন যাবৎ চুরিকৃত পণ্যের ব্যবসা করে, এটা মেবি 414 ধারার একটা অপরাধ, যে চুরিকৃত মালের অভ্যাসগতভাবে ব্যবসা করা। এটার জন্য যাবজ্জীবন কারাদণ্ড, অনেক বড় অপরাধ এটা। এক্ষেত্রে ক্ষয়ের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা যাবে কি? মানে ওই যে যে একটা মামলা হয়েছে, তদন্ত যে জানা গেল ক্ষয়ের কাছে মালগুলো পাওয়া গেছে, হ্যাঁ, যে গহনাগুলো খোয়া গেছে সেগুলো ক্ষয়ের কাছে পাওয়া গেল, সেক্ষেত্রে কয়ের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এই মামলায় কি তাকে প্রবেশ করানো যাবে না পৃথক মামলা দিতে হবে, এটাই প্রশ্ন করেছি। আর ও এর বিরুদ্ধে অভিযোগ গঠন মানে কয়টা অভিযোগ হবে ও বিচার সংক্রান্ত যে বিধান আছে সেগুলো সংক্ষিপ্ত আলোচনা করতে হবে। মাত্র 5 নম্বরের, তার মানে প্রবলেমেটিক প্রশ্নের কিন্তু এখানে উত্তর দুইটা চাওয়া হয়েছে, যে এর পৃথক মামলা দায়ের করা দরকার আছে কিনা, এবং এদের বিরুদ্ধে কিভাবে অভিযোগ গঠন করা হবে বা চার্জ গঠন করা হবে, এবং বিচারই বা কিভাবে হবে। তো এইটা আমি অ্যান্সারিং হিন্ট না, প্রপার অ্যান্সারই দিয়ে দিয়েছি। এটার ঘটনা যেটা বলা হয়েছে যে ব্যবসা করে পর্যন্ত দিয়ে দিলাম। বিচার্য বিষয় যেটা, সেটা উপরোক্ত ঘটনার ক্ষেত্রে ক্ষয়ের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা যাবে কিনা, এখানে কি আছে আমি যাবে কি না বললাম, আশাগত সামান্য পরিবর্তন নিয়ে আসলাম। এবং ক্ষয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার সংক্রান্ত বিধানাবলী সংক্ষেপে আলোচনা করতে হবে। ওখানে প্রশ্নে বলা আছে আলোচনা করুন, আর এখানে আমি বলছি আলোচনা করতে হবে, একটু ভাষাগত পরিবর্তন নিয়ে আসতে হবে। প্রাসঙ্গিক আইন, এইটা আমাদের কিন্তু 239 ধারায় আছে। এই ধারার বিধান বিশ্লেষণ করে জানা যায় যে দণ্ডবিধি 1860 এর 411 ও 414 ধারার মতে, মানে চুরি সংক্রান্ত যে অপরাধ, চুরি একজন করলো আরেকজনের কাছে মাল পাওয়া গেল, এভাবে যদি বলেন তাও হবে। অভিযুক্ত ব্যক্তিবর্গ যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে জড়িত ব্যক্তি। প্রবলেমেটিক প্রশ্নের উত্তর দেখছিলাম যে 239 ধারার বিধান বিশ্লেষণ করে জানা যায় যে দণ্ডবিধি বা দ্য পেনাল কোড এর 411 ও 414, অর্থাৎ চুরি এবং এই চুরির সাথে চুরিকৃত মাল কারো কাছে পাওয়া গেলে বা তিনি অভ্যাসগতভাবে যদি চুরিকৃত মালের ব্যবসার সাথে জড়িত থাকেন, সেক্ষেত্রে কিন্তু একই অপরাধের থেকে উৎপত্তি হলো। তার মানে কেউ একটা দোকান থেকে স্বর্ণের গহনা চুরি করলো এবং আরেকটা দোকানে বিক্রয় করে দিল, তাহলে যে চুরি করলো সে যে ঘটনাটা ঘটালো এটা থেকে কিন্তু সে চুরি করেছে বলে কিন্তু ক্ষয়ের কাছে সেই গহনাটা গেছে। সে যদি চুরি না করতো তাহলে ওই গহনাটা তো ক্ষয়ের কাছে যেত না। তার মানে মামলা একটি হবে এবং এই মামলাতেই খকে প্রবেশ করিয়ে বিচার করা যাবে। চার্জশিটে প্রথমত এজাহারে নাম না থাকলেও চার্জশিটে তার নাম যদি আসে তাহলে সে মামলায় যুক্ত হবে। তাহলে অভিযুক্ত ব্যক্তিবর্গ যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে জড়িত ব্যক্তিবর্গকে একত্রে অভিযুক্ত করা যাবে, এটা হচ্ছে আইনের বিষয়। এরপরে আমরা সিদ্ধান্তে বলবো যে ঘটনা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক আইনের পর্যালোচনা করে বলা যায় যে, তাহলে দুইটা জিনিস আমরা দেখব, ঘটনার সাথে বিশ্লেষণ, ঘটনা যেটা বলা আছে সেটাকে বিশ্লেষণ করব, এবং এটা প্রাসঙ্গিক আইনের সাথে আমরা কি করব, ম্যাচ করাবো। তো প্রাসঙ্গিক আইন এবং ঘটনার বিশ্লেষণ করার পরে আমরা কিন্তু একটা সিদ্ধান্তে আসব যে ক্ষয়ের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করার প্রয়োজন নেই। তার মানে আলাদা কোনো মামলা দরকার নাই, করা যাবেই না, দরকার নাই, বরং তাদের একত্রে একই মামলায় অভিযুক্ত করে বিচার করা যাবে, অর্থাৎ এবং খকে এক মামলায় বিচার করা যাবে। এবার ও খ এর বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার সংক্রান্ত যে বিধানাবলী, এটা নোটেরই
ফৌজদারি কার্যবিধির 239 ধারায় যেটা আছে হুবহু সেটাই তুলে দেওয়া আছে এখানে। কারণ সেটাই যে কোনো মামলায় একাধিক যদি ব্যক্তি থাকে তাদেরকে কিভাবে একত্রে অভিযুক্ত করা যাবে, চার্জ গঠন করা যাবে এবং কিভাবে বিচার করতে হবে সেগুলো কিন্তু এই ধারায় বলা আছে। তো সেইটা বিধান ধারার বিধান মতে যে সকল ব্যক্তিকে একত্রে অভিযুক্ত করা যাবে, এখানে আমরা এই পয়েন্টগুলো যদি দিই, এই পয়েন্টগুলো অলরেডি আমরা জানি, আমার নোটে ইতিপূর্বে নিয়মিত ক্লাসে এগুলো বলা হয়েছে। এটা বলার পরে আপনি শেষ করে দিলেন, অর্থাৎ এখানে সিদ্ধান্তের পরেও কিন্তু আপনাকে আরেকটু আলোচনা করতে হচ্ছে, কারণ প্রশ্নে আছে এইভাবে, প্রশ্নে আছে যে পৃথক মামলা দায়ের করা যাবে কিনা, যাবে না মানে প্রয়োজন নেই, এবং ক ক্ষয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার সংক্রান্ত বিধানাবলী, তার মানে সিদ্ধান্তের পরেও আপনার একটু উত্তর করতে হচ্ছে। এরপরে আরেকটি ব্যাখ্যামূলক প্রশ্ন, অব্যাহতির দরখাস্ত শুনানিকালে আসামি পক্ষের পেশকৃত দালিলিক সাক্ষ্য বিবেচনার কোনো সুযোগ নেই। তার মানে ডিসচার্জের দরখাস্ত দিলে আসামি যদি কোনো দলিল দাখিল করে সেইটা বিবেচনা নেওয়ার সুযোগ নেই। এইটা সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন। তার মানে আপনি শুধু নিজের বক্তব্য পেশ করলে হবে না, এটা আইনের ধারা উল্লেখ করে আইনে কি বলা আছে সেটার সাথে মিলিয়ে আপনাকে উত্তর করতে হবে। যেহেতু এটি একটি ব্যাখ্যামূলক প্রশ্ন এবং কোটেশন আছে, তাই অবশ্যই আপনাকে ওই উক্তিটা হুবহু তুলে দিতে হবে। এটা যেহেতু ইংরেজি না বাংলায়, তার অর্থাৎ বলে আর বাংলা দেওয়ার দরকার হচ্ছে না। বাংলার আর কি আমি অর্থাৎ বলে আবার আরেকটা বাংলা দিব, তার মানে আর অনুবাদ দেওয়ার দরকার হচ্ছে না। ইংরেজি থাকলে সেটার অর্থ বা অনুবাদ দিতে হতো, বা ল্যাটিন টার্ম হলে আপনার ইংলিশ অর্থ বাংলা অর্থ উভয় অর্থ দেওয়ার হয়তো বা দরকার হতে পারে ইংলিশ ল্যাটিন টার্ম দিয়ে যদি প্রশ্ন হয়। যখন আমি মডেল টেস্ট শুরু করব ওই সময় ল্যাটিন টার্ম দিয়ে প্রশ্ন করা শুরু করব। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 8998 এর 241 ধারার বিধান ও প্রাসঙ্গিক কেস ল, তার মানে এখানে শুধু ধারা দিয়ে হচ্ছে না, এখানে প্রাসঙ্গিক কেস লও লাগবে, কেস রেফারেন্স লাগবে। তাই এখানে ধারার বিধান এবং প্রাসঙ্গিক কেস ল আমি দুইটাই উল্লেখ করেছি, তার মানে দুইটাই আমি প্রশ্নের মধ্যে আলোচনা করব প্রশ্নের উত্তরে। এর আলোকে আলোচ্য উদ্ধৃতিটি নিম্নে ব্যাখ্যা করা হলো। তার মানে আমি কি নিম্নে আলোচনা করতে চলেছি সেটাও বলে দিলাম, কিসের ভিত্তিতে আলোচনা করতে চলেছি সেটাও আমি বলে দিলাম। তাহলে আসামিকে অব্যাহতি প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয়াবলী বা বিষয়াদি, এটা কিন্তু 241 এ ধারার আছে, এটা হুবহু আমার নোটে ছিল। এখানে আমরা দেখি যে এখানে 9টা পয়েন্ট আছে। এই পয়েন্টের মধ্যে পুলিশ প্রতিবেদন, 161 ধারার যে সাক্ষীর বিবৃতি সেইটা, যদি দোষ স্বীকার করে জবানবন্দি দেয় 164 ধারায় সেটা, ভিকটিমের চিকিৎসা কাগজপত্র, সুরতহাল প্রতিবেদন, ময়না তদন্তের রিপোর্ট, মেডিকেল রিপোর্ট বা এমসি, তারপরে কোন এক্সপার্ট ওপিনিয়ন থাকলে অর্থাৎ বিশারদের মতামত, এই বিষয়গুলো থাকবে। অর্থাৎ এখানে যে প্রসিকিউশন পক্ষ বা মামলা যারা নিয়ে আসছে আদালতে, সিআর মামলা হলে নালিশকারী পক্ষ, আর জিআর মামলা হলে এজাহারকারী পক্ষ, এবং তার মাধ্যমে তার সাপোর্টে যে দলিলগুলো আসছে, তার পক্ষ থেকে প্রসিকিউশন পক্ষ থেকে যে দলিলগুলো আসছে, যে কাগজপত্রগুলো আসছে সেগুলোই বিবেচনা করবে, সেটাই বলা আছে। এর বাইরে কিন্তু আসামি পক্ষ কি দিল এটা কিন্তু লেখা নাই। 241 এতে আসামি পক্ষর দাখিলীয় দলিলপত্র এই কথা কিন্তু এই 9টা পয়েন্টের মধ্যে নাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে মেবি নেওয়ার বিধান নাই, থাকলে তো এখানে থাকতো এই ধারার মধ্যে, যেহেতু নাই সেহেতু একটা কনফিউশন থাকছে আসলে আছে কিনা, মানে এই 241 ধারাটা কমপ্লিট একটা উত্তর দিচ্ছে না। এখানে যেখানে কমপ্লিট উত্তর থাকবে না, উত্তরে স্যাটিসফ্যাকশন আসবে না, তখন আপনার কি করতে হবে, অতিরিক্ত একটা বিষয় আপনাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কেস ল। যখনই বেয়ার অ্যাক্টের একটি ধারার মধ্যে পর্যাপ্ত উত্তর না থাকে, তখনই আপনাকে কি করতে হবে, কেস ল এর সাহায্য নিতে হবে। কেস ল সব জায়গায় দেওয়ার দরকার হয় না, যখন ধারার মধ্যে অপর্যাপ্ত তথ্য থাকে তখন কেস ল এর মাধ্যমে সেটাকে আরো স্পষ্ট করতে হয়। তো এটাই এখানে স্পষ্ট করা হচ্ছে। তাই আমি যেহেতু আগে উল্লেখই করেছি কেস ল এর আলোকে, তাই আমাকে একটা কেস ল তো দিতে হবেই। রাষ্ট্র বনাম নজরুল ইসলাম এতটুকু, অথবা আপনি লিখতে পারেন 50 ডিএলআর 1900
98। আচ্ছা, 50 DLR এতটুকু লিখলেও হবে, কারণ ডিএলআর অনুসারে কিন্তু সাল। কারণ আপনারা যদি জানা থাকে কত ডিএলআর কত সালের, যখন 51 ডিএলআর সেটা অবশ্যই 99 সালে, তারপর 52 ডিএলআর 2000 সালে, 53 ডিএলআর 2001 সালে। তার মানে সিরিয়ালি সালটাও এখানে খুব একটা ফ্যাক্ট না, জাস্ট ডিএলআর নাম্বারটাই ফ্যাক্ট। এবং এখানে যে মামলার তার পৃষ্ঠা নম্বর, রায়ের পৃষ্ঠা নম্বর, এই ডিএলআর এর পৃষ্ঠা নম্বর, এটা ডিএলআর একটা বই, এই বইয়ের পৃষ্ঠা নম্বর 103। তো এইটা আপনি একটা কেস রেফারেন্স লিখলেন, যেমন রাষ্ট্র বনাম নজরুল ইসলাম, এই রাষ্ট্র বনাম নজরুল ইসলাম লিখলেও যারা খাতা দেখবেন তারা কিন্তু এগুলো অনেকবার দেখেছেন বিচার কার্য পরিচালনার সময়, এবং এটা ব্যবহার করেছেন অনেক, এবং আইনজীবীরা তাদের সামনে বারবার এই মামলা রেফারেন্স দিয়েছেন। তাই এটা তাদের কিন্তু একেবারে মুখস্থ যে রাষ্ট্র বনাম নজরুল ইসলাম বলতে কোন মামলার কথা বলা হচ্ছে, এবং এই মামলায় কি আছে 103 পৃষ্ঠা ডিএলআর এ। অতএব আপনি যে কোনো একটা অংশ দিলেই হবে এই মামলার সিদ্ধান্ত মতে। তবে হ্যাঁ, কেস রেফারেন্স লেখার সময় ভুলভাল কেস রেফারেন্স লেখা যাবে না। যদি ভুলভাল কেস রেফারেন্স লেখে হিতে বিপরীত হবে। নিজেকে ওভার স্মার্ট মনে করবেন না। যারা কেস খাতা দেখবেন তারা আপনার থেকে এগুলো সম্পর্কে ঢের অনেক বেশি জানে। তো এত মামলা সিদ্ধান্ত মতে চার্জ গঠন বিষয়ে শুনানির সময় আসামির দাখলীয় দলিলাদি বিবেচনার কোনো সুযোগ নেই, এই লাইনটাই কিন্তু প্রশ্নে তুলে দেওয়া হয়েছে, এবং এর ভিত্তিতে আসামিকে অব্যাহতি প্রদান করা যায় না। তাহলে উপরোক্ত আলোচনা হতে অনুধাবন করা যায় যে কি অনুধাবন করা যাচ্ছে, প্রশ্নে যেটা চাওয়া হয়েছে সেটা এখন তুলে দিতে হবে। অব্যাহতি দরখাস্ত শুনানিকালে আসামি পক্ষের পেশকৃত দালিলিক সাক্ষ্য বিবেচনার কোনো সুযোগ নেই। কেস ল থেকে ইন্সপায়ার্ড হয়ে এবং এই ধারা থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে, এবং ফাইনালি আমি এটা আবার রিপিট করে দিলাম, শেষ হয়ে গেল, ফিনিশিং করে দিলাম। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে ক খ এর বিরুদ্ধে পেনাল কোডের 408 ধারায় নালিশি মামলা দায়ের করেন। 408 ধারায় হচ্ছে কর্মচারী বা ম্যানেজার কর্তৃক যদি বিশ্বাস ভঙ্গ করে সেটা। 406 হচ্ছে সাধারণ বিশ্বাস ভঙ্গ কোনো অপরিচিত ব্যক্তি কর্তৃক। আর অপরিচিত ব্যক্তি পরিচয় দিয়ে বিশ্বাস স্থাপন করে তারপরে বিশ্বাস ভঙ্গ করে। আর 408 মানে তার সাথে একটা লেনদেনের সম্পর্ক আছে নিয়মিত, এমন ব্যক্তি মানে খুব কাছের লোকের, মানে এটাকে কি বলবো, আপনজনের মাধ্যমে যদি এরকম হয়, বিশ্বাস ভঙ্গ হয়, তাহলে একটা মেবি গান আছে যে আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। তো এটা হচ্ছে অনেকটা 408 আট দ্বারা আপন মানুষ দুঃখ দেয়, বিশ্বাস ভঙ্গ করে। বিচারে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় খ বেকসুর খালাসের আদেশ প্রাপ্ত হয়। তার মানে মামলা প্রমাণ করতে পারলো না বিশ্বাস ভঙ্গের বিষয়টা, বেকসুর খালাস হয়ে গেল। তার মানে বেকসুর শব্দের অর্থ কি, কোনো কসুর, কসুর মানে অপরাধ, কোনো অপরাধ নাই, আহ, কোনো অপরাধ করেনি, খালাস, এইভাবে। এক্ষেত্রে ক এর আইনানুগ পদক্ষেপ কি হবে, তার মানে এখানে কি চাওয়া হচ্ছে, বেকসুর খালাসের বিরুদ্ধে প্রতিকারটা কি সেটা জানতে চাওয়া হয়েছে। খালাসের বিরুদ্ধে প্রতিকার কি এটা জানতে চাওয়া হয়েছে, কিন্তু প্রশ্নটাকে আমার নোটে এভাবে আছে যে খালাসের বিরুদ্ধে প্রতিকার কি, এটার উত্তর সুন্দরভাবে দেওয়া আছে এই অ্যানসারিং হিন্টের মধ্যেও সেটা আছে হুবহু। কিন্তু প্রশ্নটা আপনাকে কি করে দিয়েছি, আনকমন করে দিয়েছি। যেমন বিয়ের যে কোণে মেকআপ করে চেহারা চেঞ্জ করে দেওয়া হয়, তেমনি একটা পরিচিত মেয়েকে মেকআপ করে কি করে দেওয়া হলো, অপরিচিত করে দেওয়া হলো। এই প্রশ্নটা কিন্তু এভাবে আসবে আপনাদের, এবং আমি সেটা ট্রাই করছি, আপনারা চিনতে পারেন কিনা। হ্যাঁ, কনেকে চিনতে পারছেন কিনা মেকআপ করার পরে, এটা আপনাদের ধরতে পারতে হবে। তো ধরার অনেকগুলো আহ, পদ্ধতি আছে। যেমন মেকআপ করলেও তো অনেক সময় কি চেহারার যে একটা শেপ আছে সেটা খুব বেশি তার পরিবর্তন করা যায় না, এইটা। দুই হচ্ছে চোখ, চোখের ভেতরে তার মেকআপ করা যাচ্ছে না যদি কন্টাক্ট লেন্স না লাগাই, সেটার কথা বলছি। তারপরে কি কণ্ঠস্বর, কণ্ঠস্বর তো আর মেকআপ দিয়ে পরিবর্তন করবে না। তো এরকম কিছু বিষয় আছে। আর কার বিয়ে হচ্ছে সেটা আমরা জানি। আবার অনেক সময় হয় বিয়ের সময় আবার কোণে পরিবর্তন করা হয়। কিছুদিন আগে দেখলাম যে ছোট বোনের বিয়ে দিবে, কাজী বিয়ের রেজিস্ট্রি করবে না, কারণ বয়স হয়নি, 18 বছর পূর্ণ হয়নি, তাই কনের কি হবে না, বিয়ে রেজিস্ট্রি হবে না। তো কনে পক্ষের
অভিভাবক তারা একটা কি করেছে, সাংঘাতিক একটা সিদ্ধান্ত নিয়েছে কি, ওই কনের মানে মেয়ের বড় বোন আছে, বড় বোন বিবাহিত, তার একটা বাচ্চাও আছে, তার তো কি আছে, ভোটার আইডি আছে বা জন্ম নিবন্ধন কার্ড আছে, তো তার তো 18 বছর প্লাস হয়ে গেছে, 20 বা 21 বছর মেবি। তো বড় বোনের জন্ম নিবন্ধন বা পরিচয়পত্র দিয়ে ছোট বোনের বিয়ে দিয়ে দিয়েছে এবং ছোট বোনকে পাঠিয়েছে। তো সবই ঠিক ছিল, সংসার চলছিল। কিন্তু ওই যখন 1 বছর সংসার করার পর ছোট বোন সংসার করবে না, মানে তালাক দিবে। তো তালাক দিলে তার ওই যে বড় বোনেরই তো যেহেতু নামে বিয়ে হয়েছে, বড় বোনের নাম ব্যবহার করে তো তালাক দিতে হবে, ধরো বড় বোনই তালাক দেবে। তো কি একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে। তো এটা মেবি কাজীর পরামর্শ বা একটু চালাকি করেছে, এটা কিন্তু একটা জালিয়াতি। তো এই চেহারা চেঞ্জ করে কিন্তু এই ধরনের সুযোগ নেওয়া যেতে পারে, সুযোগ নেয়, তো এগুলো সতর্ক হতে হবে। আর যারা বরপক্ষ তাদেরকে, আর কোনো পক্ষ এগুলো করা যাবে না। তো আমি আবার বলছি যে চেহারা চেঞ্জ করলেও আপনাদের ধরে নিতে হবে এটা কোথা থেকে আসছে এবং সেটার উত্তর আপনি অ্যাকচুয়ালি জানেন কিনা। যদি জানেন তাহলে সেটার উত্তর করতে হবে, আর যদি না জানেন তাহলে অপশন যেটা থাকবে সেটার উত্তর করবেন। আমার ক্লাস টেস্টে তো অপশন থাকে না, কিন্তু বার কাউন্সিলের পরীক্ষায় তো অপশন থাকে, উপরেরটা না পারলে নিচেরটা উত্তর করতে হবে। আচ্ছা, এইটার উত্তর কিন্তু খুবই সংক্ষিপ্ত। ক, খ এর বিরুদ্ধে পেনাল কোডের 408 ধারায় নালিশি মামলা দায়ের করে বিচারে ক অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়, খ বেকসুর খালাসের আদেশ প্রাপ্ত হয়। এক্ষেত্রে ক এর আইনানুগ পদক্ষেপ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 417 ধারায় উল্লেখ করা আছে। আপনি ধরতে পারলেন, চেহারা চেঞ্জ করলে এটা 417 ধারার যে বিষয়বস্তু সেটা আমি ধরে ফেলেছি, এটা মনে মনে আপনি ভাবছেন। যখন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, এই যখন পরীক্ষা নিয়েছি আমি এই পরীক্ষাটা, তখন এই প্রশ্ন করাতে অনেকেই তারা উত্তর করতে পেরেছেন, হয়তো বা মুসকি মুসকি হেসেছেন যে স্যার যতই চেঞ্জ করে দেন, আমি বুঝতে পেরেছি এটা বেকসুর খালাসের বিরুদ্ধে 417 ধারার বিধান আলোচনা করতে হবে। কিন্তু আপনাকে শুরু তো করতে হবে প্রশ্নের আলোকে, প্রশ্ন যেমন চেয়েছে সেই শেপে আপনাকে উত্তরটা শুরু করতে হবে, যেমন আমি এখানে সূচনাটা করেছি। তারপরে আপনি চলে যান, আপনি বই থেকে পড়েন, আমার নোট থেকে পড়েন, আর বিআর এক থেকে পড়েন বা কোনো গাইড থেকে পড়েন, সেটার উত্তর আপনি দিয়ে দেন খালাস সংক্রান্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার। এবার আপনি চলে যান 417 ধারে কি আছে হুবহু সেটা তুলে দেন, যেটা আমার নোটে হুবহু এটাই আছে সেটাই, আর আলোচনা করলাম না, এটা অলরেডি করেছি এর আগে যেহেতু। শেষ উত্তর। এরপরে আমরা চলে যাই পরের প্রশ্ন। পারসন ওয়ান্স কনভিক্টেড অর অ্যাকুইটেড নট টু বি ট্রায়াড ফর সেম অফেন্স। মানে যে ব্যক্তিকে একবার কনভিক্টেড মানে সাজা দেওয়া হলো, অথবা অ্যাকুইটেড মানে সে খালাস পেল, মানে একবার বিচার হলো, তাকে আর ওই একই অপরাধে দুইবার ট্রায়াড, নট বি ট্রায়াড। ট্রায়াড বলতে এখানে বিচার করার কথা, মানে ট্রায়াল থেকে ট্রায়াড, পাস্ট পার্টিসিপল করা হয়েছে। বি ভার্বের পরে কোনো ভার্ব বসলে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আপনাদের একটু ইংলিশ গ্রামারও শিখিয়ে দিলাম। তো সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করুন। এটা 10 নম্বরের একটা প্রশ্ন, তার মানে 403 ধারায় যে ডাবল জিওপার্ডি সেটা আলোচনা করতে বলেছে। কিন্তু এটা দেখেন কিভাবে প্রশ্নটা করেছে, কিভাবে ব্যাখ্যামূলক যে প্রশ্নের যে একটা কোটেশন কোটেশন দিয়ে প্রশ্ন করেছে। তো এইটাকে তো আমার মানে উদ্দেশ্য যে হুবহু আমি প্রশ্ন দিয়ে দিলে অনেকে যারা প্রশ্ন বোঝেন না, আমার নোট দেখে হুবহু হয়তো দুই একজন আমি ধারণা করি যে দুই একজন দেখে হয়তো বা প্রশ্নের উত্তর লিখেন। এটা যদিও আপনাদের করা ঠিক না, কারণ এখানে ডিউটির তো সুযোগ থাকে না। ডিউটি দিবে কি আপনার বিবেক, আপনি নিজের পায়ে নিজে কুড়াল বা কুঠার মারবেন কিনা। আপনি দেখে দেখে লিখলে এটা নিজের সাথে প্রতারণা করা হলো, আমার সাথে প্রতারণা করা হলো, পুরো ব্যাচের সাথে প্রতারণা করা হলো। আপনি দেখে দেখে লিখে মনে করেন একটা ভালো রেজাল্ট করলেন, আর যে না দেখে লিখে তার থেকে আপনি একটু ভালো করলেন, তাহলে তার সাথে প্রতারণা করা হলো। অতএব নিজের বিবেকটাকে জাগ্রত করেন, দেখে দেখে পরীক্ষা দিবেন না, না দেখে দিবেন। পরীক্ষা খারাপ হোক, কিন্তু আগে থেকেই পড়বেন এবং প্রশ্ন ধরে বোঝার পরে চেষ্টা করবেন না দেখে পরীক্ষা দেওয়ার। পারসন ওয়ান্স কনভিক্টেড অর অ্যাকুইটেড নট টু বি ট্রায়াড ফর সেম অফেন্স, এটা কোটেশন সহ দিতে হবে। দেওয়ার পর অর্থাৎ বলে এর অর্থ কি, একবার সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না। বাংলাটা বলে দিলাম, এবার আইন কোথায় আছে, কোন ধারা মতে আমাকে এটা আলোচনা করতে হবে,
এটা ফৌজদারি কার্যবিধির 403 ধারার বিধানের আলোকে আলোচ্য উদ্ধৃতিটি, আলোচ্য বলতে যেটা আলোচনা করতে চলেছি সেটাকেই আলোচ্য বলা হচ্ছে। উদ্ধৃতিটি নিম্নে উদাহরণ সহ আলোচনা করা হলো, আমরা উদাহরণও দিব কারণ আমার নোটে উদাহরণ আছে। এবার আমার নোটে যেটা হুবহু আছে, জাস্ট প্রশ্ন চেঞ্জ করেছি। প্রশ্ন চেঞ্জ করার কারণে উপরে যে যে আড়াই লাইন দিলাম, এতটুকুই শুধু আপনাকে আলাদা নতুন ভাবে লিখতে হবে। তাছাড়া আমার নোটে যা আছে হুবহু সেটাই কিন্তু দ্বৈত বিপদ বা দোবারা সাজা মতবাদ বা ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি, এটা 403 ধারায় আছে। তো সেভাবে আমরা শুরু করলাম। শুরু করে এটা আমি আর পড়ছি না, কারণ এটা অলরেডি আমরা ক্লাসে শিখেছি। উদাহরণ দিলাম কখন করা যাবে কখন করা যাবে না। যে শেষে আবার কি বলছি, উপরোক্ত আলোচনা হতে উপলব্ধি করা যায় যে দোবারা সাজা বা ডাবল জিওপার্ডি এর বিরুদ্ধে মতবাদটি প্রযোজ্য হতে হলে মূলত তিনটি শর্ত পূরণ হওয়া আবশ্যক, যথা এগুলো আমার নোটে আছে। তার মানে জাস্ট প্রথম আড়াই লাইনটা নতুন, কি কারণে, ওই যে প্রশ্নের সাথে ম্যাচ করানোর জন্য উত্তরটাকে। আর বাকিটা নোট থেকেই আপনাকে দিতে হবে, অর্থাৎ থিওরিটিক্যাল কোশ্চেনই ব্যাখ্যামূলক প্রশ্নের মতো করে এখানে উত্তর করতে হচ্ছে। জাস্ট একটু আপনাকে পরিবর্তন করে নিচ্ছে, কাস্টমাইজ করে নিতে হচ্ছে, মানে যেমন চেয়েছে তেমন ভাবে আপনাকে দিতে হবে। মনে করেন যে চায়ের দোকানে গেলেন, কেউ চিনি ছাড়া চা খায়, কেউ আবার এ- এক চামচ চিনি খায়, কেউ আবার 2 চামচ চিনি খায়, কেউ আবার দুধ চা খায়। তার মানে ওই চাই খাচ্ছে বা চায়েরই অর্ডার দেওয়া হচ্ছে। চায়ের অর্ডার দেওয়ার সময় কেউ বলছে আমাকে চিনি ছাড়া চা দেন বা অর্ধেক চিনি দেন, মানে চামচের অর্ধেক দেন, হালকা চিনি দেন। কেউ আবার বেশি চিনি খাচ্ছেন, তো এখানে একটু কাস্টমাইজ করা হচ্ছে। এখন আপনি চা স্টলে গেলেন, যে বললেন আমাকে চিনি ছাড়া চা দেন, কারণ আপনি চিনি ছাড়া চা খান। চিনি খাওয়াটা মানে চিনি হচ্ছে হোয়াইট পয়জন, মানে সাদা বিষ। চিনি খেলে অনেক সমস্যা হয় শরীরের। এই কারণে চিনি যত সম্ভব বা চিনিযুক্ত খাবার এবং চিনি অ্যাভয়েড করাই উচিত। একটু স্বাস্থ্যগত উপদেশও দিলাম। তো এই যে চিনি ছাড়া আপনি চা চাইলেন, এখন আপনাকে যদি চিনি সহ চা দেওয়া হয় তাহলে আপনি রেগে যাবেন না, বা আপনি চাটা তো রিজেক্ট করবেন, বলবেন আমাকে এবার চিনি ছাড়া আরেকটা দেন, এটা আমি খাবো না, এটা আমি পান করব না, কারণ আমি চিনি ছাড়া চেয়েছি, আপনি কেন চিনি সহ দিলেন। চাই দিয়েছে, অপরাধ কি হয়েছে, চিনি শুধু দিয়েছে। তো এইরকমই যেভাবে প্রশ্ন চা হবে, যা চা হবে, চিনি ছাড়া চাইলে চিনি ছাড়াই যেমন চা দিতে হবে, তেমন প্রশ্ন যেমন ভাবে চাইবে আপনাকে উত্তরটা তেমন ভাবে দিতে হবে, নাহলে ওই চা বিক্রেতার মতোই কিন্তু আপনার অবস্থা হবে, মানে নম্বর কম পাবেন। ওই মাজিদ ভাইয়ের মতো 0 নম্বর পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ক্লাস টেস্ট 10, মানে যেটার এখনো আমি কি দিইনি, যেটার আমি এখনো আপনাদের রেজাল্ট দিইনি, দিয়ে দেব। এই 2 দিন খুব চাপ গেল আমার, কোর্টেরও চাপ। এটা অ্যান্সারিং হিন্টটা আমি কোর্ট থেকে এসে বিকাল থেকে লিখে তৈরি করে আপনাদেরকে দিয়েছি। দেখবেন একটা করে তৈরি হচ্ছে, একটা করে সেন্ড করছে গ্রুপে, মানে দু একটা বানানগত হয়তো বা ভুল থাকতে পারে। ক্লাস টেস্ট 10 এটা ছিল 19-10-এর, মানে একেবারে রিসেন্টলি 3 দিন আগের। এটা টপিক 6, 7, 8, মানে এটা দিয়ে শেষ হয়েছে সিআরপিসি। একটি কাল্পনিক ঘটনা ও তার প্রকৃতি বর্ণনা করে সংক্ষেপে একটি নালিশি মামলা মুসাবিদা করুন। এখানে প্রকৃতি বলতে আপনি মামলাটা কি মামলা করছেন, সিআর মামলা করছেন না অপ্র মামলা করছেন? অপ্র মামলা বলতে দেওয়ানি মামলা, না এখানে আপনি পিটিশন মামলা করছেন, এইগুলো। কারণ এখানে ফৌজদারি মামলা পিটিশনও করা যায়, আবার সিআর মামলাও করা যায়। তো আমরা যেহেতু সিআর মামলা শিখেছি, এটা আমার আইন আদালত যে নোট আছে, বাড়ি লিখিত 2024 সালের 4র্থ সংস্করণ নোটের পৃষ্ঠা নম্বর, মানে লেটেস্ট নোটের পৃষ্ঠা নম্বর আছে 90, এর 8-এর 2-এর ক নং প্রশ্নের উত্তর যদি দেখেন তাহলে হুবহু পাবেন। এখানে নালিশি মামলা বলতে কিন্তু এই যে এখন যে লাইনটা আমি পড়ছি, দ্বিতীয় লাইন, যে নালিশি মামলা বলতে, এটা কিন্তু আপনারা বুঝিয়েছি, এটা কিন্তু উত্তরে লিখতে হবে না। সিআর মামলা বা আমলি ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত অভিযোগকে বোঝায়। এটাই হচ্ছে কি নালিশি মামলা বা সিআর মামলা বা অভিযোগ, একই জিনিস। তো এটা বুঝিয়ে দিয়েছি যেন আপনি এই এজাহার না লিখে দিয়ে আসেন। আবার এভাবে দিয়ে আপনাকে বলতে পারে যে এজাহার লিখুন,
তো এজাহারটা আমি স্যাম্পল দিয়েছিলাম আপনাদেরকে, আমার নোটে এজাহার নাই। তবে হ্যাঁ, আমি ড্রাফটিং আরো প্র্যাকটিস করাবো। ফৌজদারি ড্রাফটিং প্র্যাকটিসের মধ্যে কয়েক ধরনের আমি এজাহার লিখাও শেখাবো আপনাদের। এজাহার লেখাটাই সহজ, দরখাস্ত লেখা, অ্যাপ্লিকেশন লেখার মতন। পরের প্রশ্ন, জামিন অর্থ কি? জামিন ও আগাম জামিনের মধ্যে পার্থক্য আলোচনা করুন। মাজিদ ভাইয়ের প্রশ্নটা কিন্তু উত্তরটা খুব চমৎকার হয়েছে, জামিন এবং আগাম জামিন। মাজিদ ভাই আবার জামিনকে সাধারণ জামিন বলে আখ্যায়িত করেছেন, ফাইন, এবং আগাম জামিনকে আগাম জামিন বলেছেন। তো ওনার উত্তর সুন্দর হয়েছে, আমি ওনারটা পড়েছি অলরেডি। তো জামিন অর্থ কি? জামিন শব্দের অর্থ কিছু পরিমাণ অর্থ, মানে সাম অফ মানি। তাহলে সাম অফ মানি বলতে বেল মিনস সাম অফ মানি। তাহলে এখানে জামিনের যদি ছোট্ট করে ডেফিনেশন দিই, কিছু পরিমাণ অর্থ আদালতে জমা প্রদানের শর্তে আবদ্ধ হওয়ার বিনিময়ে অভিযুক্ত আসামিকে মুক্তি প্রদানের বিধানকে জামিন বলে। তার মানে এখানে আসামি বলল যে আমি যদি নিয়মিত হাজিরা না দিই, ওই 2,000 টাকা বা 5,000 টাকা আমি আদালতকে দিতে বাধ্য হব। তার মানে আদালত যে শর্তে জামিনে মুক্তি দিল আসামিকে, সেই শর্ত যদি ভঙ্গ করে তাহলে কিন্তু ওই টাকা জমা দিতে হবে। এটা কিন্তু নিয়ম। যদিও বাস্তবে আমাদের রাজশাহী কোর্টে কখনো জামিনের অ্যামাউন্ট আদালতে মানে দেওয়ার কোনো আমি ঘটনা নজির এখনো দেখিনি। যারা স্থানীয় জামিনদার তাদেরকে দিতে হবে, এবং এটার জন্য যিনি অ্যাডভোকেট সে জামিননামাটা দাখিল করেছেন, তিনি এবং স্থানীয় জামিনদার এই দুইজনই, মানে লোকাল সিওরিটি যিনি দিচ্ছেন, গ্যারান্টর, তিনি দায়ী থাকবেন এটার জন্য। তো আমি শুনেছি যারা খুলনা খুলনা কোর্টে নাকি এরকম প্র্যাকটিস আছে যে জামিনদারকে কিন্তু এই টাকাটা দিতে হয় যদি আসামি পালিয়ে যায়, আসামি ফেরারি হয়ে যায় সেক্ষেত্রে। এবার জামিন ও আগাম জামিনের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো। এইটা কিন্তু 1 নম্বরের উত্তর ছিল, কারণ এখানে এই যে 1 আর 4-এ 5, 1 নম্বরের জন্য এই দুইটা সেন্টেন্সই যথেষ্ট। এখানে ধারাগত পার্থক্য দিয়েছি। এই ফৌজদারি কার্যবিধির 496 এবং 97 হচ্ছে আদালত জামিন গ্রহণপূর্বক আসামিকে মুক্তির আদেশ প্রদান করে। তার মানে এখানে শুধু জামিনের কথা বলেছি, জামিনের বিষয় বলা আছে 96, 97 এবং 98 ধারার বিধান মতে আগাম জামিনের আদেশ প্রাপ্ত হওয়া সম্ভব, এটা বলা হয়েছে। আচ্ছা, 98 ধারাও এখানে আপনারা একটু আমার মিস্টেক হয়েছে। এদের সাধারণ জামিন কিন্তু 96, 97 এবং 98 তিনটাই হবে। সাধারণ জামিনের ক্ষেত্রে তিনটা ধারাই প্রযোজ্য, কিন্তু আগাম জামিনের ক্ষেত্রে শুধুমাত্র 498 একটা ধারা প্রযোজ্য। এখানে তিনটা ধারাই দিয়ে দিবেন। তারপর আদালত, সকল ফৌজদারি আদালত জামিনের আদেশ প্রদান করতে পারবেন। পক্ষান্তরে শুধুমাত্র মহামান্য হাইকোর্ট বিভাগ আগাম জামিনের আদেশ প্রদান করতে পারবেন। লিখিত পরীক্ষায় কিংবা ভাইভাই কিংবা বাস্তবে নিম্ন আদালতে হোক বা মহামান্য হাইকোর্টে হোক, হিয়ারিং এর সময় মানে মুখে উচ্চারণের সময় বা খাতায় কোথাও লিখার সময় হাইকোর্ট বা আপিল বিভাগ লিখার আগে অবশ্যই মহামান্য শব্দটা লিখবেন, আদালতকে সম্মান বা সমীহ করার জন্য। এটা লিখলে আপনি যে আপনার মধ্যে শিষ্টাচার আছে এটা কিন্তু প্রকাশ পাবে বাস্তবে এবং পরীক্ষার খাতাতে। তাহলে মহামান্য লিখবো আমরা হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের আগে। আর নিম্ন আদালতের ক্ষেত্রে আমরা মাননীয় আদালত লিখতে পারি অথবা বিজ্ঞ আদালত লিখতে পারি। আবেদনের প্রযোজ্যতা, জামিনের আবেদন হাজতি ও আত্মসমর্পণকৃত উভয় আসামির ক্ষেত্রে প্রযোজ্য। মানে হাজতি হোক, মানে সে জেলখানায় আছে, হাজত খাটছে, অথবা ইনস্ট্যান্ট আদালতে স্যারেন্ডার বা আত্মসমর্পণ দিচ্ছে, এই দুই আসামির ক্ষেত্রে কিন্তু সাধারণ জামিনের আবেদন করা যায়। অপরপক্ষে আগাম জামিনের আবেদন শুধুমাত্র আত্মসমর্পণকৃত আসামির ক্ষেত্রেই প্রযোজ্য। তার মানে আগাম জামিন স্যারেন্ডার দিয়েই শুধু নেওয়া যায়, হাজতি আসামি মানে একবার অ্যারেস্ট হলে কিন্তু হওয়া যায় না। এখানে বলা আছে পরের পয়েন্টে, এটাকে আরো একটু পরিষ্কার করা হয়েছে। গ্রেপ্তারের আগে বা পরে উভয় ক্ষেত্রে আসামি জামিনের আবেদন করতে পারেন, কিন্তু একবার গ্রেপ্তার হলে উক্ত আসামি আগাম জামিনের আবেদন করতে পারেন না। স্থায়িত্ব, মানে কতদিন পর্যন্ত এই জামিন স্থায়ী হবে? জামিন স্থায়ী বা অস্থায়ী বা কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত মেয়াদের হতে পারে। তার মানে জামিনটার এখানে ধরাবাঁধা নিয়ম নাই, স্থায়ী জামিনও দিয়ে দিতে পারে বা অস্থায়ী জামিন পিআর পর্যন্ত, পুলিশ প্রতিবেদন পর্যন্ত, অথবা বলতে পারে আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন দেওয়া হলো। অন্যদিকে আগাম জামিন শুধুমাত্র অস্থায়ী ভিত্তিতেই হয়, স্থায়ী কখনোই হয় না, এবং সাধারণত সর্বোচ্চ
8 সপ্তাহের জন্য দেওয়া হয়, এখানে সপ্তাহ উল্লেখ করা থাকে। আমি যতগুলো জামিনের মানে অর্ডার দেখেছি হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের, 2 উইকস, 4 উইকস, 6 উইকস, 8 উইকস, মানে 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ, মানে জোড়া জোড়া সপ্তাহ দেয়। 1 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 5 সপ্তাহ কখনো দিতে দেখিনি, 7 সপ্তাহ দিতে দেখিনি, শুধুমাত্র জোড়া সপ্তাহ দিতে দেখেছি। 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ। 8 সপ্তাহের উপরে দেখিনি, 2 সপ্তাহ নিচে দেখিনি, 2 সপ্তাহ আমি দেখেছি। তো আমি মানে একেবারে 100% কনফার্ম না, তবে 90% কনফার্ম আমি আমি শুনেছি কোনো সিনিয়রের কাছ থেকে, কোথাও আমি পড়িনি। মানে সর্বোচ্চ 8 সপ্তাহের জন্যই দেওয়া হয়, এর বেশি সাধারণত আগাম জামিন দেওয়া হয় না। এইটা মানে আমি 90% শিওর যে এটা সর্বোচ্চ 8 সপ্তাহ, 8 সপ্তাহে হয়, এর বেশি হয় না। মানে একটু কনফিউশন আছে, যেহেতু আমি শুনেছি সিনিয়রের কাছ থেকে, কোথাও পড়িনি, দেখিনি আমি। অতএব এটা আমি একেবারে দাবি করছি না একেবারে সঠিক বললাম। ওই কারণে একটি টেকনিক্যাল শব্দ ইউজ করছি, সাধারণত। সাধারণত মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে জেনারেলি, এই শব্দটা দিয়ে কিন্তু আমি কনফিউশন ক্লিয়ার করে দিয়েছি, এবং এইটা মানে টেকনিক্যালি উত্তরটা করে দিয়েছি। আচ্ছা, কেউ জানা থাকলে মেসেজ করে জানাবেন যে আসলে 8 সপ্তাহ কিনা, বা এর বেশি দেওয়া হয় কিনা, 10 সপ্তাহ বা 12 সপ্তাহ। আচ্ছা, আর সপ্তাহই উল্লেখ করা হয়, দিন উল্লেখ করা হয় না, বা মাস উল্লেখ করা হয় না। 4 সপ্তাহ বলে মানে 1 মাস, এটা বলে না। 8 সপ্তাহ মানে 2 মাস, এটা বলে না। সপ্তাহই মানে উইক উল্লেখ করে। কারণ জাজমেন্টটা সবসময় কি হয়, অর্ডার সবসময় ইংরেজিতে হয় হাইকোর্টের। ফৌজদারি আদালতের সহজাত ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন, হুবহু প্রশ্ন এটা। আমার নোটের পৃষ্ঠা 80, 6 নং প্রশ্ন উত্তর দেখলেই হবে। এবং কোন কোন অবস্থা বিবেচনায় জামিন অযোগ্য অপরাধের মামলার ক্ষেত্রেও জামিন মঞ্জুর করা যায়, সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক আলোচনা করুন। এটা হুবহু আমার নোটে আছে, 82 পৃষ্ঠার 7.1 নং প্রশ্নের উত্তর। এটা হচ্ছে 497 ধারায় কোনো মাইনর, কোনো ওমেন মানে মহিলা, এবং কোনো সিক বা অক্ষম কোনো যদি ব্যক্তি হয়, ইনফার্ম, তার মানে অসুস্থ কোনো যদি ব্যক্তি হয়, বা শিশু হয়, যেটা 16 বছরের নিচে মেবি লেখা আছে, আর মহিলা, এদের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারাতেও কিন্তু জামিন দিতে পারে, বিবেচনা করতে পারে আদালত। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, 3টা ক্লাস টেস্টের সমাধান বা অ্যান্সারিং হিন্ট আলোচনা করলাম। এই 3টা ক্লাস টেস্টের উত্তর দিলাম। এবার আপনারা তো উত্তর লিখেছেন, আপনার উত্তরের সাথে মেবি এই লাইভ ক্লাসে যারা আছেন ম্যাচ করে দেখছেন কি অবস্থা। এই 10 নম্বর যে ক্লাস টেস্টের আপনারা কত নম্বর পেতে পারেন নিজ নিজ ধারণা করবেন, এবং আমার রেজাল্ট দেওয়ার পরে ম্যাচ করে দেখবেন ঠিক হচ্ছে কিনা। যেমন মাজিদ ভাই একটা কমপ্লেন করলেন, এরকম কারো কমপ্লেন আছে কিনা যে 8 এবং 9 নম্বর ক্লাস টেস্ট ভেবেছিলাম এত নম্বর পাবো, কিন্তু অনেক কম পেয়েছি, একটাতে 0 পেয়েছি, এটা কেন 0 পেলাম, এরকম প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আর যদি আপনাদের প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাসটি শেষ করে দেব। আর লাইভ ক্লাসেও প্রশ্ন করতে পারেন, অথবা আপনি পরেও মেসেজ করেও প্রশ্ন করতে পারবেন, যেটা আমি বারবার বলে থাকি। প্রশ্ন করার জন্য আপনারা হাত উত্তোলন করতে পারেন, অথবা আমি আপনাদেরকে প্রশ্ন করার জন্য সবার মাইক অন করে দেওয়ার ব্যবস্থা করছি। আমি আপনারা যে কেউ এখন মাইক অন করতে পারবেন, আর হাত উত্তোলন করা লাগবে না, মাইক অন করে কথা বলতে পারবেন। টাচ করলে মাইক অন হয়ে যাবে, মানে এখন নিজেই মাইক নিয়ন্ত্রণ করতে পারেন, টাচ করলে অফ, নিজে টাচ করে অন, নিজে টাচ করে অফ করে কথা বলতে পারবেন। মিউট আনমিউট নিজের কন্ট্রোলে, আপনাদের নিজ নিজ কন্ট্রোলে দিয়ে দিয়েছি। তো কথা বলার সুযোগ দেওয়ার পরেও আপনারা কেউ কথা বলছেন না, আমি ধরে নিতে পারি যে আজকের ক্লাসটা তাহলে ভালো হয়েছে, এবং অ্যান্সারিং হিন্টের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কোথায় দুর্বলতা ছিল, কোন ভুলের কারণে আপনারা নম্বর কম পেয়েছেন বা 0 পেয়েছেন, এবং যে প্রশ্নের উত্তর আপনাদের ভালো হয়েছে, নিশ্চয়ই ভালো নম্বর পেয়েছেন। কেন বেশি নম্বর পেয়েছেন সেটাও আশা করি বুঝতে পেরেছেন। এটার কারণে নেক্সট যে ক্লাস টেস্ট গুলো হবে সেটাতে নিশ্চয়ই আপনাদের একটা ভালো পজিটিভ ইফেক্ট পাবেন, মানে ভালো উত্তর করতে পারবেন আশা করি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।